এবং আমরা মনে করি এখনো এই মুহূর্তেও যদি আমরা আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চাই তার বিকল্প অপশন এই মুহূর্তে আমাদের চোখে পড়ছে না। কিন্তু যেটা হয়েছে আসলে এই যে উপদেষ্টা যে পরিষদ, এই পরিষদের অন্তত অর্ধেক মানুষকে আমরা তাদের কাছে যতটুকু প্রত্যাশা ছিল তাদের কাজের জায়গায় ততটুকু আমরা পাইনি, বরং গতানুগতিক একটা সময়ে একজন মন্ত্রী ওই মন্ত্রণালয়ে যতটুকু কাজ করেন অনভিজ্ঞতার কারণে বলি, দূরদর্শিতা কিংবা সাহসিকতা যে কোনো কারণেই হোক না কেন, তারা তাদের জায়গায় ওই গতিতেও এই কাজটুকু করতে পারেননি, বরং রুটিন ওয়ার্কটাও করেছেন, সেটাও স্লোলি। এবং আরেকটা জিনিস আমাদের জাস্ট মনে হয়েছে হয়তো এই মানুষগুলো তাদের পূর্ববর্তী যে কাজ ওই জায়গায় তারা অভিজ্ঞ, তারা হয়তো সততার সাথে করেছে, দক্ষতা আছে, কিন্তু এই যে রাজনীতির এই জায়গায় একটা মন্ত্রণালয় চালানো, একটা দেশের একটা অংশ চালানো, এই জায়গায় তাদের অনভিজ্ঞতার কারণে। এবং আমরা মনে করি যে আরেকটা জিনিস যেটা আমার মিসিং হয়েছে সেটা হচ্ছে বোল্ডনেস। আসলে যারা অভ্যুত্থানে সরাসরি অংশগ্রহণ করেছে, রক্ত দিতে দেখেছে, জীবন দিতে দেখেছে, তাদের যে সাহসিকতা, যারা সাহস নিয়ে ওই অগাস্টে রাজপথে নেমেছে, যে কোনো সময় যে কোনো বুলেট তাকে বিদ্ধ করতে পারতো, মৃত্যু হতে পারতো, ওই সাহসিকতা কিংবা বোল্ডনেস আমরা বরং এই উপদেষ্টা পরিষদের অনেকের মধ্যেই দেখতে পাই নাই, যে কারণে স্থানীয় পর্যায়ে তাদের যে একটা কর্তৃত্ব, কন্ট্রোল অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা না থেকে বরং এটা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে চলে গিয়েছে এবং তারা এটা তাদের মতো ইচ্ছা করে অপব্যবহার করছে এবং করেছে। কিন্তু 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবসটি হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে পরিপত্র জারি করা হয়েছে, আপনাদের সহযোদ্ধা দুজন উপদেষ্টা তো সেখানে আছেন, তারা না করলেও, তারা রাজি না হলে এটা করা সম্ভব হয়েছে বলে মনে করেন? অবশ্যই সম্ভব। এখানে উপদেষ্টা 22 জনেরও বেশি রয়েছেন, মাননীয় প্রধান উপদেষ্টা নিজে রয়েছেন, এখানে তো মাত্র 2 জন, তারা হয়তো এক্ষেত্রে মত দেননি, কিন্তু অধিকাংশের মতামতের ভিত্তিতে হয়ে গিয়েছে, যেটার প্রতিফলন আমরা দেখেছি এখানে। আসলে এখন আমাদের মনে হয় সত্যি কথা, যদি সুযোগ থাকতো আসলে আমরা অবশ্যই, মানে যা কিছু হয়ে যাক না কেন, এই বয়স, অভিজ্ঞতা, তারপরে হচ্ছে রাজনীতির মধ্যে না এরকম কিছু না দেখে না, সবচেয়ে ভালো ছিল ওই মুহূর্তে একটা বিপ্লবী সরকারি গঠন করা, কিংবা একটা বড় রাজনৈতিক দল বা 2-1 জন বড় ব্যক্তি দ্বিমত করছে দেখে জাতীয় সরকার করব না, এটা আসলে করা উচিত ছিল না। এখন এটা মনে হয়, মানে এটা আমাদের সীমাবদ্ধতা, আমি স্বীকার করে নিচ্ছি, আমাদের অনভিজ্ঞতার এখানে দায় আছে কিছুটা, কিন্তু সবচেয়ে ভালো হতো যদি ওই মুহূর্তে এমন একটা বিপ্লবী সরকার বা অন্তত একটা জাতীয় সরকার করা যেত যারা আসলে সরাসরি এই অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত ছিল। জি, বিপ্লব বিহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে, আপনি বলছেন তাদের অনভিজ্ঞতার কথা, আপনি একবারও তাদেরকে কোনো অভিযোগ করেননি এখনো পর্যন্ত, আপনি যেভাবে বলেছেন, কিন্তু আপনার লেখনীতে আপনি বলছেন বিপ্লব বিহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে, নষ্ট করা, দ্বিতীয় স্বাধীনতার নষ্টের ছাড় দেওয়ার বিষয়টি এসেছে। কথাগুলো কিন্তু যখন লিখেছেন বেশ কঠোর মনে হয়েছে, এখন আপনাকে অতটা কঠোর মনে হচ্ছে? আমি বলি এটা আসলে মানে ব্যাপারটা কি এমন, যখন ধরেন অর্ধেক, অন্তত আমি ধরলাম 10 জন উপদেষ্টা 22 জনের মধ্যে, তারা তাদের মতো স্ট্রংলি যে একটা মন্ত্রণালয় ডিল করা, সচিবালয় থেকে শুরু করে একটা গ্রাম পর্যন্ত, এটা যখন করতে পারে না, তখন যে রাজনৈতিক দল মাঠ পর্যায়ে তাদের কর্মী কিংবা নেতাকর্মী অনেক বেশি থাকে, স্পেশালি যদি আপনি বিএনপির কথা বলেন, তারা তাদের জায়গা থেকে যখন বুঝে যে একজন উপদেষ্টাকে ওইটুকু কর্তৃত্বপরায়ণ জায়গায় তারা দেখতে পাচ্ছে না, তারা নিজেদের মতো যতটুকু নিয়ে নেয়ার তারা নিয়ে নেয়। আপনি যায় দেখেন, ইভেন আমি যদি শিক্ষা মন্ত্রণালয়ের কথা বলি, বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজে স্থানীয় পর্যায়ে আমরা এখন দেখতে পাচ্ছি কি জানেন, অ্যাডহক কমিটি হচ্ছে। সেই অ্যাডহক কমিটিতে সভাপতি হওয়ার একমাত্র ক্রাইটেরিয়া আপনি বিএনপি রাজনীতি করেন কিনা। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এভাবেই তো আওয়ামী লীগ নষ্ট করেছিল। কিন্তু এই প্রক্রিয়া যদি এখনো চলতে থাকে, আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কিংবা তারা যদি স্ট্রংলি ওই নির্দিষ্ট এলাকার সবচেয়ে যোগ্য মানুষটাকে, কোনো দল দেখার প্রয়োজন নেই, নট ইভেন এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাথিং, কোনো দল না দেখে সবচেয়ে যোগ্য মানুষটাকে যদি কর্তৃত্ব নিয়ে না দিতে পারে, তারা যদি এইটা হিসাব করে এটা দিয়ে আমি স্থানীয়ভাবে ওই কন্ট্রোলটুকু করতে পারবো না, পলিটিক্সের জায়গায় ব্যালেন্স করতে পারবো না, তাহলে তো আলটিমেটলি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে যেই জায়গায় দেখতে চেয়েছিলাম, যে সংস্কারগুলো দেখতে চেয়েছিলাম, সেটা তো আমরা দেখতে পাই না। সো সামগ্রিকভাবে এটা একটা জাস্ট এক্সাম্পল, এরকম প্রত্যেকটা জায়গা হয়েছে। একজন ইউএনও জনগণের যে সুবিধাগুলো দেওয়ার কথা সরাসরি, সেগুলো এখন বাধ্য হয়ে রাজনৈতিক স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে দিতে হচ্ছে। এবং আমরা যেটা দেখছি অধিকাংশ খুব স্বাভাবিকভাবে বিএনপি তাদের জায়গায় নিয়ে নিচ্ছে, তাদের নেতাকর্মীরা দিচ্ছে, এবং এটা দিতে গিয়ে আওয়ামী লীগের মতোই আবার জনগণের থেকে টাকা নেওয়ার যে কালচার, এটা শুরু হয়েছে। আমরা দেখছি যে প্রশাসনের ক্ষেত্রে আপনি যদি দেখেন, পুলিশের ওসি, এসআই এখন যারা আছে, তারা মামলা হয়েছে, অসংখ্য মামলা মিথ্যাভাবে মামলা হয়েছে রাজনীতিকে সামনে রেখে, সেগুলোকে কেন্দ্র করে অসংখ্য পুলিশ সদস্য আমরা এখন আবার দেখতে পাচ্ছি আগের রূপে ফিরে এসেছে। যেহেতু তাদের ব্যবস্থা নেওয়া হয়নি, তাদের বিচারের আওতায় আনা হয় নাই, কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই, তারা এখন আবার টাকা খাচ্ছে। একদম প্ল্যান করে একটা মামলা সাজানো হচ্ছে, 200 জন আসামি, হয়তো 100 জন সম্পৃক্ততা আছে, বাকি 100 জনকে রাজনৈতিকভাবে কাবু করা, ব্যবসায়িকভাবে কাবু করা, মিথ্যা মামলার চাপ দিয়ে অর্থ নেওয়া, এই কাজগুলো করা হচ্ছে। তাহলে স্থানীয়ভাবে প্রশাসনের যে পুলিশের সদস্যরা বা যারা এটা করছে, এটাকে তো তাদেরকে শাস্তির আওতায় আনতে পারছে না আমার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবার এই যে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, বিচারিক প্রক্রিয়াগুলোকে বাধাগ্রস্ত করা হচ্ছে, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে অন্যদিকে রায় নেওয়া হচ্ছে, এখানে আইন মন্ত্রণালয় আমার কিছু করতে পারছে না। প্রত্যেকটা জায়গায় আমার কাছে এখন ব্যক্তিগতভাবে মনে হয় কিছু স্পেশাল পরিবর্তন আছে, যেটা আমার বলা আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই সিস্টেমগুলো যেভাবে চলতো, আমি স্থানীয় একটা উপজেলাকে চিন্তা করে যদি আমি থানা ধরি, আমি ইউএনও অফিস ধরি, আমি ভূমি অফিস ধরি, আমি স্বাস্থ্য একটা যে কমপ্লেক্স আছে সেটা ধরি, প্রত্যেকটা জায়গায় আগের যে কালচারগুলো ছিল, ওই কালচারগুলোর আমরা
আমরা বাস্তবায়ন দেখতে পাচ্ছি, শুধুমাত্র মানুষগুলো পরিবর্তন হয়েছে। তাহলে মানে আগে লাউ ছিল এখন কদু হয়েছে, মানুষটা পরিবর্তন, এস্টাবলিশমেন্ট যেটা ছিল সেম এস্টাবলিশমেন্ট। তাহলে এই জায়গা মানে একজন উপদেষ্টা হিসেবে উনি এই জায়গাগুলোই তো তুলনার কাছে আছে, অবশ্যই আছে, কিন্তু উনি যদি এগুলোর দায়িত্ব পালন না করতে পারে তাহলে তো ওনাকে থাকার প্রয়োজন নেই। বরং আমরা মনে করি ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও তার জায়গায় যখন দেখছে কিছু উপদেষ্টা এই জায়গায় ঠিকমতো কাজ করতে পারছেন না, তিনি তাদেরকে সরানোর মতো যে বোল্ডনেস সেটাও দেখান নেই। জি, তাহলে এই যে আপনি এতক্ষণ যা বললেন তার মধ্যে অনেকগুলো ব্যর্থতার কথা শুনলাম, আপনি বলেছেন কিছু কিছু সাকসেসও আছে, কিন্তু এই যে ব্যর্থতা, এখন তাহলে উপায় কি? বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচনটা হলে অনেক সমস্যার সমাধান হবে। নির্বাচন কি তাহলে সমস্যার সমাধান? নির্বাচন সমস্যার সমাধান না, তবে আমাদের জায়গা থেকে যেটা মনে হয় সরকার তাদের জায়গা থেকে যে আমাদেরকে সময়টা দিচ্ছে, মাঝে মাঝে বলছে ফেব্রুয়ারিতে সম্ভব হলে, মাঝে মাঝে বলছে যে এপ্রিলে সম্ভব হলে, আমরা আশা করছি এই দুইটার কোনো একটা সময় হবে। এই সময়ের পূর্বে সরকারের সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন করার জন্য নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন এগুলোর প্রত্যেকটা করতে হবে। মৌলিক যে সংস্কারগুলো, আজকে আপনি দেখবেন সাবেক প্রধান নির্বাচন কমিশন একটা কথা বলেছেন যে মৌলিক সংস্কারগুলো না করলে 1000 বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। উনি এই সিস্টেমে প্রত্যেকটা জায়গা দেখেছেন একটা নির্বাচন করাতে গিয়ে। আমরা মনে করি যদি এখানে সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন না হয়, ক্ষমতায় যেই আসুক না কেন, ইভেন বিএনপি বা জামায়াত বা এনসিপি বা যেই হোক না কেন, আলটিমেটলি এই যে সার্বিক দিক দিয়ে ফলটা ভালো হবে না। আমরা মনে করি নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে অ্যাকচুয়ালি যারা জনগণের প্রতিনিধি তারা আবার ক্ষমতায় আসবে না। এখানে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, প্রত্যেকটা জায়গায় আবার ব্যালট বাক্স চুরি হবে। এখানে যদি পুলিশ কেন নির্বাচন সুষ্ঠু হবে না? নির্বাচন গত 3টি নির্বাচন সুষ্ঠু হয়নি, আওয়ামী লীগ ছিল সেই কারণে অভিযোগ সেটাই। এখন তারা নেই বা তাদের নিয়োগকৃত সিইসিও থাকবে না, তাদের নিয়োগের বা নির্বাচন কর্মকর্তারাও থাকবে না, তাহলে কেন নির্বাচন সুষ্ঠু হবে না বলে আপনারা আশঙ্কা করছেন? এটা হচ্ছে মানে আজকের যিনি মানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার তিনি আরেকটি কথা বলেছেন যে আমি তো শুধু এখান থেকে ঢাকায় বসে নির্বাচনটা পরিচালনার নির্দেশনা দিয়েছি, কাজ তো হয়েছে মাঠ পর্যায়ে। আপনি একটা উপজেলার কথা চিন্তা করেন, একটা উপজেলার সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশকে ফেয়ারভাবে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যারা বিভিন্ন ধরনের নির্বাচন কেন্দ্রিক দায়িত্বে থাকেন, বিভিন্ন শিক্ষকরা এই দায়িত্বে থাকেন, তাদেরকে সুষ্ঠুভাবে এটা করতে হবে। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কোনো একটা ভোট কেন্দ্রে কোনো একটা দল যেন এসে দখলদারিত্ব না করতে পারে, ব্যালট বাক্স চুরি না করতে পারে, অন্য কাউকে ঢুকতে বাধা না দিতে পারে, এই বিষয়গুলো স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে এখনই কি দেখছি, আমরা দেখছি আপনি যে কোনো একটা জায়গায় যদি দেখেন থানাতে অলরেডি কিছুদিন আগে আপনি দেখবেন বিএনপির চট্টগ্রামের একটা ইউনিটের আহ্বায়ক বলেছেন ইউএনও ওসি যদি আমাদের কথা শুনে তাহলে ওসি থাকবে, ইউএনও থাকবে, নাহলে তাদের ইউএনওগিরি ওসিগিরি করা বাদ দিয়ে দিতে হবে। এই কথা স্পষ্ট বলেছে ঢাকা শহর তাদের দখলে থাকবে। না, এটা আপনি যদি দেখেন এটা কিন্তু পুরো একটা রাজনৈতিক জায়গা থেকে আমি এক্সপেক্ট করবো না যে আমরা 300 আসনের মধ্যে অধিকাংশ আসন পাবো বা 300 আসন পাবো। এটা তো এক্সপেকটেশন যে রাজনৈতিকভাবে ঢাকা শহরে আমাদের নেতৃত্ব থাকবে, আমাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি থাকবে, আমাদের সমর্থক বেশি থাকবে, এটা এক বিষয়। কিন্তু আপনি যদি বাস্তবতায় দেখেন মাঠ পর্যায়ে পুলিশ অলরেডি মানে পুলিশ আগ্রহ দেখাক আর না দেখাক এটা বাধ্য করা হচ্ছে তাদেরকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা সভাপতি যদি নিয়োগ দেওয়া হয়, যে অ্যাডহক কমিটি যেটা দেওয়া হচ্ছে, বিএনপি ছাড়া কারো লিস্ট উপজেলা থেকে বের হবে না, যদি যায় সেখানে আর অ্যাডহক কমিটি হয় না। এই সভাপতিদের মাধ্যমে যতই অযোগ্য হোক তাদের মাধ্যমে শিক্ষকদেরকে কন্ট্রোল করা হচ্ছে। ওই শিক্ষকরা আমার রিটার্নিং অফিসার থেকে শুরু করে বিভিন্ন অফিসার থাকবে। আরেকটা জিনিস, এটা শুধুমাত্র আমি রাজনৈতিক দলকে দায়ী দিব না, মনস্তত্ত্বের জায়গায় ক্ষমতার আমলাতন্ত্রের সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে যারা এই সংশ্লিষ্ট যে কোনো দায়িত্বে আছে, সেটা আমলাতন্ত্রে হোক, পুলিশে হোক, অন্য যে কোনো জায়গায়, তারা মানে আগেকার যে একটা কালচার ছিল না মনস্তত্ত্বের, ক্ষমতামুখী হওয়া, অলরেডি তারা ক্ষমতার দিকে ঝুঁকে পড়েছে। আমরা দেখছি মানুষজন মনে করে বিএনপিতে এবার ক্ষমতা আসবে, সো তারা বিএনপিকে অলরেডি তোষামোদি করার যে কালচারটা এটা শুরু করে ফেলেছে। সো আমাদের সন্দেহটা ওই জায়গায় যে স্থানীয়ভাবে অলরেডি তাদের যেহেতু সমর্থক বেশি, স্থানীয়ভাবে যেহেতু তাদের নেতাকর্মী বেশি, তারা ওই স্থানীয় যে কোনো একটা ভোট কেন্দ্রকে প্রভাবিত করা, প্রশাসনকে প্রভাবিত করা সহ সংশ্লিষ্ট যত বিষয় আছে এই বিষয়টাকে প্রভাবিত করে তাদের জায়গা থেকে তারা নির্বাচনটাকে অস্বচ্ছ বা প্রভাবিত করতে পারে। একটা জিনিস শুধু অ্যাড করবো, মানে এটা মনে হতে পারে যে বিএনপিতে এবার এমনিতেই হয়তো আসবে, তাহলে এটা তারা কেন করতে যাবে? জাস্ট একটা এক্সাম্পল, এটাও নির্বাচন কমিশনারই দিয়েছেন আজকেই। 1973 সালে নির্বাচনে শেখ মুজিবুর রহমান যদি সারাদিন ঘুমিয়ে থাকতো, আওয়ামী লীগের সময় যদি ঘুমিয়ে থাকতো, তাও তার অধিকাংশ আসন পেয়ে জিততো। তারপরও ক্ষমতার লোভ সামলাতে পারেনি, প্রত্যেকটা জায়গা জেতার লোভ সামলাতে পারেনি দেখে 73 সালে স্বাধীনতা পরবর্তী সময় ওই নির্বাচনও ভোট চুরি হয়েছে। সাবেক সিইসির যে নির্বাচন, এত বড় নির্বাচন, সেটাই আপনারা বিশ্বাস করেননি? তিনি আদালতে গিয়ে যে কথা বলেছেন সেগুলো সব বিশ্বাস কেন করছেন? সেই প্রশ্ন আমি সার্জি সালাম আমি প্রশ্নগুলো রেখে যাই, আপনি নিশ্চয়ই উত্তর দিবেন। আপনি যেভাবে করে বললেন এতক্ষণ, আগে আওয়ামী লীগের আমলে নির্বাচন সুষ্ঠু হতো না, এখন বিএনপি মাঠে আছে বলে বা বিএনপি ক্ষমতায় যাবে সেই কারণে নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তার মানে যতদিন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি আছে নির্বাচনটা তাহলে সুষ্ঠু হবে। আমি প্রশ্নটা করে রাখলাম, এসে আমি উত্তরগুলো নিব। তাহলে সমাধান কি? তাহলে কি আওয়ামী লীগ বিএনপিকে এই দেশ থেকে বের করে দিলে কেবলমাত্র সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সেটাও জানতে চাই। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্থ, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস, সেটা নিয়ে এনসিপির 2 মুখ্য সংগঠক একজন আছেন এখানে, আরেকজন হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদ জানিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ বলেছেন 8 আগস্ট
আগস্ট নতুন বাংলাদেশ দিবস না, 8 আগস্ট আমাদের পরাজয় দিবস বলেছেন। ডিপ স্টেট, রাজনৈতিক দলগুলো আর কথিত সুশীল সমাজ আমাদের সাথে বেইমানি করেছে। বিএনপি কি খুশি 8 আগস্ট নিয়ে? কারণ বিএনপির কোনো নেতাকর্মীকে আমি আসলে আমার চোখে পড়েনি, আমার চোখে নাই পড়তে পারে 8 আগস্ট যে এই নতুন বাংলাদেশ দিবস হয়েছে এটা নিয়ে কোনো ধরনের কোনো বক্তব্য দেননি। নতুন বাংলাদেশ দিবসটা মানে বিষয়টা নিয়ে কেন বিএনপি আসলে সেই রকম কোনো কথা বলেনি সেটা জানতে চাই, নাকি বিএনপি কেবলই নির্বাচন নিয়ে সকল মাথা ব্যথা, নির্বাচন হলেই তারা খুশি? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে সার্জিস আলোচনা আছে এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথমত বিএনপি একটা দিবস সরকার কি করলো না করলো এটা নিয়ে মাথা ব্যথা বেশি মাথা ঘামাতে হবে এটা প্রয়োজন বোধ করে না। এইটা এত বড় কোনো ইস্যু না। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে এবং গণহত্যা করে তারা পালিয়ে গেছে। বাংলাদেশে নতুন করে কিছু আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যেখানে গণতন্ত্র উত্তরণ, বাক স্বাধীনতা, মানবাধিকার এবং রাজনীতি করবার এবং রাজনৈতিক অধিকার প্রয়োগ করবার যে অধিকার সেটা যাতে মানুষ ফিরে পায় সেরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখন তা বাস্তবায়নের জন্য কাজ চলছে। বিএনপি ওই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ভূমিকা রাখার চেষ্টা করছে। আজকে আমি সার্জিসের কথা শুনে এতক্ষণ ধরে প্রায় 12-13 মিনিট ধরে শুনছিলাম। আমি নতুন সার্জিসকে দেখছিলাম। নতুন সার্জিসকে কেন দেখছিলাম বললাম, এই সার্জিসের মুখেই আমি প্রধান উপদেষ্টার স্তুতি শুনেছি এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে 5 বছর 10 বছর তাকে রাখতে পারলেও তার মন ভরবে না, মনে হয় আজীবন রাখি না, এরকম বলিনি। এরকম মানে ভাষাটা আমি বলতে পারবো না, তবে 5-10 বছর রাখার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আপনি আপনার ফেসবুকে স্ট্যাটাসে। সেই সার্জিস আজকে বলছে এই সরকার তাদের নিয়োগ দেওয়া নয়, অথচ প্রধান উপদেষ্টা বলছেন এই ছাত্ররা গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যারা তার প্রাথমিক নিয়োগদাতা। তাদের 3 জন ছাত্র প্রতিনিধি ওই সরকারে উপদেষ্টা হয়েছে এবং সরকারের সঙ্গে তাদের যে সখ্য সেটা সর্বজন বিদিত। ডক্টর মোহাম্মদ ইউনূস অভিমান করেন তিনি দায়িত্বে থাকবেন না, পদত্যাগ করতে পারেন, সেটা প্রথম তাদের প্রতিনিধির মাধ্যমেই আমরা জানতে পাই। সেটা জাতীয়ভাবেও জানানো হয় না বা ওনার প্রেস সেক্রেটারি জানান না, উনি নিজে সরাসরি জানান না। এনসিপির দেওয়া যে প্রতিনিধি উপদেষ্টা বা ওনাদের দলের এখন প্রধান তিনি উপদেষ্টা ছিলেন, তার মাধ্যমে জানতে পাই আমরা। বেসিক্যালি আজকে যে কথাগুলি সার্জিস বলছে এটা 3-4টা কারণ থাকতে পারে। এক হতে পারে তাদের নিয়ে সরকারের যে আকাঙ্ক্ষা ছিল যে একটা ভ্রূণ তারা তৈরি করেছে সেটা জন্মাবে, অ্যাডাল্ট হবে, তারপর তার হাতে জমিদারির হিস্সা বুঝিয়ে দিবে, সেই আকাঙ্ক্ষা নিয়ে এনসিপি তৈরি হয়েছিল কিনা। এখন সরকার তাদের মধ্যে নতুন দরবেশ বাবার সৃষ্টি, নতুন করে তারা বিএনপির যে রাজনৈতিক কালচারে কিছু ভুল ত্রুটি এবং অগ্রহণযোগ্য উপাদান আছে সেই সব উপাদান নিয়েই তারা ছোটোখাটো একটা বিএনপির রূপে আত্মপ্রকাশ করছে। বাংলাদেশের মানুষ যে বিএনপি, আওয়ামী লীগ বা অন্য দলের রাজনীতি নিয়ে সবসময় হ্যাপি ছিল তা না, তাদের অনেক ভুল ত্রুটি ছিল বলে একটা পরিবর্তন তাদের মধ্যে চাচ্ছিল। আমরাও চাচ্ছিলাম যে এনসিপি যেহেতু রাজনৈতিক দল হিসেবে আসছে তারা এমন একটা রাজনৈতিক কালচার নিজেরা চর্চা করুক যার মাধ্যমে ওই দলগুলো প্রেশারাইজড হয় যে আমাদেরকেও জন আকাঙ্ক্ষা ধরে রাখতে হলে রাজনীতি পরিবর্তন করতে হবে। এনসিপি সেটা করতে ব্যর্থ হয়েছে। তাদের মধ্যে যে বললাম সার্জিসের মতো একজন নেতা, তিনি শত গাড়ির উপরে বহর নিয়ে এলাকায় যেতে হয়, যেই কালচার বিএনপি আওয়ামী লীগের কালচার ছিল। তার দলের নেতা নতুন দরবেশ উপাধি পেয়ে শত কোটি টাকার বেশি দুর্নীতি করে দল থেকে বহিষ্কৃত হন। তার দলের নেতা দুর্বৃত্তায়ন করে থানায় ধরা পড়ার পরে থানায় আসামিকে ছাড়াতে গিয়ে বিতর্কিত হন। তার দলের নেতা নারী কেলেঙ্কারিতে জড়িয়ে দলকে হেয় করেন, ছোট করেন। তার দলের নেতারা ছোটোখাটো সহিংসতা, মারামারি টুকটাক ঢাকা ইউনিভার্সিটি হয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। গতকাল মাদারীপুরে তাদের সদস্য সচিবকে তার দলের কর্মীরা কুপিয়েছে, দলের মধ্যেই মামলা পাল্টা মামলা শুরু হয়ে গেছে। এখন সেই দলে আমি সংক্ষেপে বলে নেই যে এই অবস্থার প্রেক্ষিতে যখন তারা দেখেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গেছেন এবং একটা দলের প্রধানের সঙ্গে আলোচনা করে একটা যৌথ বিবৃতি দিয়েছেন, এটা তারা ভালোভাবে নেয়নি। যখন দেখছে যে তারা মাঠে যেরকম প্রভাব ফেলতে পারবে আশা করছিল সেটা তারা পারেনি, সেই পারেনি বলে সরকারের কোনো অংশ তাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছিল তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, যে কারণে তারাও আর হয়তো এনসিপির দিকে আগের মতো মনোযোগ যে যমুনায় 144 ধারা ভেঙে যমুনার সামনে গেলেও যে গরমের মধ্যে ঠান্ডা পানির পরশ দিবে সেই ঠান্ডা পানি পরশ দেওয়ার মুডে সরকার হয়তো নেই। এটা একটা হতে পারে। অথবা হতে পারে তারা এখন একটা কিংস পার্টির তকমা থেকে নিজেদের বের করবার জন্য আপোষের ভিত্তিতে সরকার বিরোধিতা শুরু করেছে।
অথবা সার্জিসের সত্যি সত্যি আমরা 8-10 মাস আগে যেটা রিয়েলাইজ করেছি, এই গভর্নমেন্ট তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, তারা টেবিল ওয়ার্কে অত্যন্ত পণ্ডিত মানুষ, যার যার সেক্টরে খুবই নামকরা এবং সফল মানুষ, একথা বারবার টকশোতে আমি বলেছি, কিন্তু রাষ্ট্র পরিচালনায় তারা মোটেই অভিজ্ঞ নন এবং তারা প্রচুর ভুল করছেন। তারা